বিয়ের 3 দিনের দিন নিতু জানতে পারল জিয়ানের পূর্বে একটা বিয়ে হয়েছিল এবং সে ডিভোর্সি। এই সত্যিটা যখন জানলো তখন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না সে। নিতু বুঝতেই পারছিল না তার সাথে কেন এমনটা হবে। তার সবচেয়ে বেশি রাগ হচ্ছিল নিজের পরিবারের উপর। তারা কি খোঁজ খবর নেয়নি, ভালো ছেলে পেল, আর অমনি বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। এই মুহূর্তে রাগ হচ্ছে নাকি কষ্ট হচ্ছে বুঝতে পারছে না সে, শুধু অপেক্ষা করছে জিয়ানের ফিরে আসার। ঘন্টাখানেক পর জিয়ান বাড়িতে আসে। এই সময়টুকু নিতু দরজা বন্ধ করে ঘরে ছিল। শ্বশুর শাশুড়ি ননদ কারোর সাথে কোনো কথা বলেনি। দরজা খুলে জিয়ানের হাতে বেলি ফুলের মালাটা দেখতে পেল। সে প্রতিদিনই বাইরে থেকে আসার সময় নিতুর জন্য ফুল চকলেট নিয়ে আসবে। গতকালও নিতু তার হাতে প্রিয় ফুল দেখে একই সাথে আনন্দিত এবং লজ্জায় রাঙা হয়ে উঠেছিল। তবে আজ তার মাঝে রাগ ব্যতীত আর কিছুই নেই। জিয়া নিতুকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তেই নিতু 2 পা পিছিয়ে গেল। রাগে ফুঁসে উঠে বলল, একদম আমার সামনে আসবেন না, বলে দিলাম, মিথ্যেবাদী প্রতারক। জিয়ান অবাক হয়ে তাকিয়ে রয়েছে। নিতু কথা বলতে গিয়ে খেয়াল করলো কান্নায় কণ্ঠস্বর রোধ হয়ে রয়েছে তার। জিয়ান বুঝতে পারেনি, এমন ভাবে বলল, এসব কি বলছো? কি বলছি বুঝতে পারছেন না তাই না? বলে নিতু বালিশের নিচ থেকে ডিভোর্সের পেপার আর কিছু ছবি জিয়ানের দিকে ছুঁড়ে মেরে বলল, এগুলো বোধহয় লুকিয়ে রাখতে ভুলে গিয়েছিলেন আপনি। আপনারা প্রত্যেকে আমাকে ঠকিয়েছেন। জিয়ান চমকে যায় এইসব দেখে। এইগুলো নিতুর কাছে এলো কি করে? তবে সে কিছু বলতে পারল না। অপরাধীর মতো মাথা নত করে দাঁড়িয়ে রইল। নিতু আলমারি থেকে কাপড় চোপড় বের করে লাগেজে ভরতে শুরু করেছে। প্রতারকের সাথে সংসার করার তো কোনো মানেই হয় না। এই পর্যায়ে জিয়ান নিতুর হাত ধরে বলে, কাপড় লাগেজে ভরছো কেন? কোথায় যাবে তুমি? নিতু এক ঝটকায় হাত সরিয়ে দিল। কান্না করতে করতেই বলল, চলে যাচ্ছি আমি এই বাড়ি থেকে। আপনার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আমার কথা শোনো। কেন, কোথায় আমি শুনবো না? আগে শোনানোর কথা মনে হয়নি? কেন ঠকালেন আমায়? কেন লুকিয়েছেন আগের বিয়ের কথা? তুমি আগে শান্ত হও, আমি তোমাকে সব বলছি। আপনি আর একটা কথাও বলবেন না আমার সাথে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির লোকজন ওদের রুমে চলে এসেছে। নিতু তখনও কাপড় গোছাচ্ছিল। জিয়ানের বাবা জুবায়ের রহমান তখন জানতে চাইলেন, কি হয়েছে, কাঁদতেছো কেন মা? কিছু কড়া কথা বলতে গিয়েও নিতু বলতে পারল না, দমে গেল। কান্নায় গলায় দলা পাকিয়ে যাচ্ছে। অসহায় লাগছিল তার নিজেকে। ওর থেকে জবাব না পেয়ে তিনি জিয়ানকে জিজ্ঞাসা করলেন। কি হয়েছে রে, বৌমা কাঁদতেছে কেন? জিয়ান মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে। নিতু ততক্ষণে লাগেজ নিয়ে বের হয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। পথ রোধ করে দাঁড়ায় জিয়ান। মিনতি করে বলে, প্লিজ নিতু, এভাবে চলে যেও না। খবরদার আমার সামনে কোনো নাটক করবেন না, পথ থেকে সরে দাঁড়ান। কি হয়েছে মা, বল না। নরম গলায় শুধালেন আফরোজা বেগম। নিতু কাঁদতে কাঁদতে বলে, এভাবেও আমাকে না ঠকালে পারতেন আপনারা। নিতুকে আর কেউ আটকে রাখতে পারল না। সে কাঁদতে কাঁদতে চলে যায় বাড়ি থেকে। জুবায়ের রহমান ছেলের উদ্দেশ্যে বললেন, সব জেনে গেছে না, তাকে আগেই বলেছিলাম লুকাস না কিছু। এখন তো হলো। ছেলেকে গাল মন্দ করে সবাই চলে যায়। এখন শুধু জিয়ানের ভাবি মিনা দাঁড়িয়ে আছে। সে বিদ্রুপ করে বলে, এজন্যই বলে অতিবার বেরো না, ঝরে পড়ে যাবে। তুমি ডিভোর্স পেপার আর ছবিগুলো আলমারিতে রেখেছো তাই না ভাবি? চোখ মুখ শক্ত করে বলল জিয়ান। মিনা তাচ্ছিল্য স্বরে বলে, বুঝতে কি তোমার আপত্তি আছে? কেন করলে তুমি এমনটা? ও মা, জানো না বুঝি? আমার বোনের জীবনটা নরক বানিয়ে দিয়ে তুমি হাসি খুশি থাকবে, তা কি করে হতে দেই আমি? তোমার বোনের নরক জীবনের জন্য আমি দায়ী নই। সে আমাকে ছেড়ে গিয়েছিল, আমি না।
ভুল বুঝতে পেরে তো ফিরে আসতে চেয়েছিলাম। কি হতো একটা সুযোগ দিলে? সে যাই হোক, প্রথম বিয়ের খবরটা নিতুর থেকে লুকিয়ে ভালোই করেছো, নয়তো নিতুকে কি করে আর সামলাতাম। কাজটা তুমি ভালো করোনি ভাবি। মিনা হাসে, হাসতে হাসতে বলে, তুমিও আমার বোনের জীবনটা নষ্ট করে ভালো করনি। মিনা চলে যাওয়ার পর জিয়ান বিছানায় বসে পড়ে। তার মাথা কাজ করছে না। কি করবে সে এখন? বিয়ের কথা লুকিয়ে যে চরম অন্যায় আর বোকামি করে ফেলেছে জিয়ান, এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সে ব্যস্ত হয়ে নিতুকে ফোন করে। ফোন বন্ধ। কোথায় গেল নিতু? বাপের বাড়ি? তাই হবে। জিয়ানও তৎক্ষণাৎ ওই বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে যায়। নিতুদের বাড়ি গিয়ে দেখল নিতু এই বাসায় আসেনি। নিতুর মা মমতা বেগম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? জিয়ান মিথ্যে বলল। না মা, নিতু বলেছিল শপিংয়ে যাবে, আসার সময় এই বাসায় আসবে, তাই দেখতে আসলাম। না মা, বসবো না, নিতু মনে হয় মার্কেটে আছে, আমি যাই। জিয়ান বাহিরে এসে হাঁপাচ্ছে। ভয়ে তার হাত পা থরথর করে কাঁপছে। কোথায় গেল নিতু? সে তার পরিচিত নিতুর কয়েকজন বন্ধু বান্ধবীকে ফোন করলো, তবে আশানুরূপ কোনো তথ্য কারোর থেকেই পায়নি। নিতু এদের কারোর বাসাতেও যায়নি, এমনকি রিসেন্টলি কোনো যোগাযোগও করেনি। বেস্ট ফ্রেন্ডও জানে না কিছু। এবার সে চারিদিকে শূন্য দেখছে, পৃথিবী দুলছে তার। সে পথে পথে হেঁটে নিতুকে খুঁজছে। এইভাবে কি একটা মানুষকে খুঁজে পাওয়া সম্ভব? এর আগে ফোন নাম্বার খোলা থাকলেও এখন ফোন সুইচ অফ বলছে। দুশ্চিন্তায় তার প্রাণ অষ্টাগত। ক্লান্ত হয়ে সে পথে এক সাইডে বসে পড়ে। সারা শরীর ঘেমে একাকার। তখনই তার ফোনে অচেনা নাম্বার থেকে কল আসে। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে একটা মেয়েলি স্বর ভেসে আসে। এখনো সময় আছে জিয়ান, আমি এখনো তোমার অপেক্ষায় পথ চেয়ে আছি। প্লিজ আমার কাছে ফিরে এসো। কণ্ঠটি জিয়ান চেনে, তার এক্স ওয়াইফ মাহিরা। সামনে থাকলে থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলতাম তোমার। রাগ করেছো? তোমার সমস্যা কি? কেন বিরক্ত করছো আমায়? বিরক্ত করছি নাকি? আগে তো খুব পাগল ছিলে আমার কণ্ঠ শোনার জন্য, আর এখন বিরক্ত লাগে? হ্যাঁ লাগে, কারণ আগের সময় আর আগের জিয়ান কোনোটাই এখন আর নেই, সব নতুন। ঠিকই বলেছ, সবাই নতুন, বউও নতুন, তাই পুরাতন আমিকে আর ভালো লাগে না। তোমাকে কেন ভালো লাগবে আমার? তুমি আমার কেউ হও? কেউ না। আমি তোমার কেউ হই না? না। এত তাড়াতাড়ি সব ভালোবাসা ফিকে হয়ে গেল? তাড়াতাড়ি? 3টা বছর পার হয়ে গেছে মাহিরা। 3টা বছর কিন্তু কম সময় নয়। এখন যখন আমি অন্য কারোর সাথে ভালো আছি, তখন কেন এমন করছো? কেন বারবার আমার সুখ কেড়ে নিতে চাইছো বলো? তোমার জীবন থেকে চলে গিয়ে সুখ কেড়ে নিয়েছিলাম, এই জন্য আমি দোষী। আমি তো চেয়েছিলাম দ্বিতীয়বারও তুমি আমার সাথেই সুখী হও। যাতে করে আবার চলে গিয়ে সুখ কেড়ে নিতে পারো? না জিয়ান, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। তাচ্ছিল্য করে বলল জিয়ান। মাহিরা বলল, দেখো জিয়ান, তুমি হয়তো আমায় ভুল বুঝতেছ, আমার উপর রেগে আসো, কিন্তু আমি কি করব? তোমাকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারছি না, আর পারবও না। তোমার কথা বলা শেষ? মাথা ধরেছে আমার। নিতুকে খুঁজে পাচ্ছি না, দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। আর তার উপর তোমার এই ন্যাকামো আমি একদম সহ্য করতে পারছি না। তুমি দয়া করে আমাকে কল দিও না প্লিজ। জিয়ান, আমার কথাটা। কথা সম্পূর্ণ করতে দিল না জিয়ান, তার পূর্বেই কল কেটে দিল। ভীষণ অসহায় বোধ করছে সে। নিতুর কষ্টে তার বুকে প্রবল ঝড় শুরু হয়েছে। কোথায় আছে নিতু? বিধ্বস্ত অবস্থায় বাড়িতে এসেছে নিতু। তার পরনের শাড়ি অগোছালো, চুল এলোমেলো, শুকনো মুখ, হাতে লাগেজ। মেয়ের এমন অবস্থা দেখে মমতা বেগম আটকে উঠলেন। ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, নিতু, এই তোর এই অবস্থা কেন? কি হয়েছে? নিতু কোনো প্রতিউত্তর করল না, সরাসরি নিজের রুমে চলে গেল। মমতা বেগমও সঙ্গে গেলেন।
তিনি উদ্বেগপূর্ণ কণ্ঠে জিজ্ঞাসা করেই যাচ্ছেন, আরে কথা বলছিস না কেন? জিয়ানের সাথে কি ঝগড়া হয়েছে? রাগ, জেদ, ক্ষোভ, অভিমান সব আবার মাথাচাড়া দিয়ে ওঠে নিতুর। বাবা মায়ের ভুলের জন্য আজ তাকে পস্তাতে হচ্ছে। প্রচণ্ড অভিমানে এইসব কথা বাবা মা কাউকেই তার বলতে ইচ্ছে করছে না। সে ঠিক করেছে বলবেও না। সময় থাকতে যখন খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি, এখন আর জেনেই বা কি করবে? কোনো প্রয়োজন নেই তাদের জানার। সে শীতল কণ্ঠে শুধু বলল, কিছু হয়নি, আমায় একটু একা থাকতে দাও। একা থাকবি মানে? হয়েছে কি সেটা তো বল আমায়। বলবো তো, আমি তো আর কোথাও চলে যাচ্ছি না, আছি তো এখানে। আগে ফ্রেশ হয়ে নেই, একটু রেস্ট নেই, তারপরে বলি। তাছাড়া আহামরি কিছু ঘটেনি। সত্যি তো? হ্যাঁ। এই বাড়িতে সব ঠিকঠাক তো? হুম। ও, তাহলে জিয়ানের সাথে ঝগড়া করে এসেছিস? বিয়ে হয়েছে আজ মাত্র 4 দিন হলো, এর মধ্যেই ঝগড়া বাঁধিয়ে এসেছিস? নিতু কোনো উত্তর দিল না, ওয়াশরুমে চলে গেল। মমতা বেগম দরজায় ধাক্কা দিয়ে বললেন, নিতু, ফ্রেশ হয়ে ডাইনিং রুমে আয়, আমি তোর নাস্তা দিচ্ছি। নিতু এবারও কোনো উত্তর দিল না। গতকাল সে জিয়ানদের বাড়ি থেকে বেরিয়ে ফেসবুকে পরিচিত এক ক্লোজ বান্ধবীর বাড়িতে উঠেছিল। জিয়ানের আগের বিয়ের ব্যাপারে সম্পর্কে কিছু জানায়নি, সামান্য কথা কাটাকাটি হয়েছে বলে জানিয়েছিল। ফোন বন্ধ করে সারা রাত ভেবেছে সে কি করবে, কি করা উচিত। ভোর রাতের দিকে সে একটা সিদ্ধান্ত নিয়েছে, ভয়াবহ রকমের কঠিন সিদ্ধান্ত। হোক ভুল, ভুল ঠিকের হিসাব করার মতো মানসিকতা এখন তার নেই। সে উন্মাদিত হয়ে গেছে। জিয়ানের প্রতারণা কিছুতেই মানতে পারছে না। সে তো সত্যি মানুষটাকে ভালোবাসতে শুরু করেছিল, তাহলে কেন ঠকালো এইভাবে? চাপা স্বভাবের অভিমানী নিতু এতটুকু বুঝেছিল তার সিদ্ধান্ত এখানে বাস্তবায়ন করতে গেলে শম্পাসহ তার বাকি রুমমেটরা ফেঁসে যাবে। তার জন্য অন্যদের ক্ষতি হোক এটা সে চায় না। তাই সকাল হতেই নিজের বাড়িতে চলে এসেছে। যা করার সে এখানেই করবে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ব্যাগ থেকে ধারালো দুটো ব্লেড বের করে। এগুলো সে আসার সময় কিনে নিয়ে এসেছে। ব্লেড দুটো নিয়ে সে ফ্লোরে বসে পড়ল। খাটের সঙ্গে হেলান দিয়ে কিছুক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল। রুমের ভিতর তখন পিনপতন নীরবতা, তাই ফ্যানের ভন ভন শব্দ কানে লাগছে খুব। সে আর কিছুই ভাবার সময় নিল না। দুটো ব্লেড একত্রে করে বাঁ হাতের রগের উপর ক্রমাগতভাবে আঁচড় দেওয়া শুরু করে। ক্ষত স্থান থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। রক্তে তার হাত, ব্লেড, পরনে বাসন্তী রঙের শাড়িটি ভিজে জপজপে হয়ে গেছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে তার। ধীরে ধীরে শরীর হালকা হতে শুরু করে। চেতনা হারিয়ে শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়। কাত হয়ে পড়ে থাকে রক্তে ভেসে যাওয়া সাদা টাইলসটার ওপর। সারা রাতটা ছটফট করেছে জিয়ান। কোথায় না খুঁজেছে, কিন্তু কোথাও নিতুর কোনো খবর পায়নি। চোখের পাতায় ঘুমও নেই এক ফোঁটা। সারা রাত কেটেছে তার সিগারেট খেতে খেতে, কিন্তু ঘুম আসেনি একটুকুও। সকালে একটু তন্দ্রাভাব আসলেও ঘুমটা গাঢ় হয়নি। বারবার স্বপ্নে সে নিতুকে দেখছিল, আর সত্যি ভেবে ঘুমটা ভেঙে যাচ্ছিল। সে ঘড়ির দিকে তাকালো। সকাল 8টা 10 মিনিট। প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। পিপাসা মেটানোর জন্য পানির প্রয়োজন, কিন্তু এই ঘরে পানি নেই। ডাইনিং রুমে যেতে হবে। সে সোফা থেকে উঠে বসে, তখন তার ফোনটা বেজে ওঠে। নিতুর বাবা নূর আমিন আহমেদ ফোন করেছেন। তিনি হঠাৎ এত সকালে কল দিয়েছেন। তাহলে কি ওই বাসায়ও জেনে গেছে নিতু যে নেই? দোনামোনা হয়ে ভয়ে ভয়ে ফোন রিসিভ করল জিয়ান। ওপাশ থেকে অনেকের একসাথে কান্নার শব্দ ভেসে আসে। ভয়ে ততষ্ট হয়ে যায় জিয়ান, তার বুক কাঁপছে। আমিন আহমেদ কন্দনরত স্বরে বললেন, নিতু সুসাইড করার চেষ্টা করেছে জিয়ান, হাত কেটেছে, ব্লিডিং হয়েছে অনেক। আমরা ওকে নিয়ে এখন হসপিটালে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে আসো।
জিয়ান বাকরুদ্ধ হয়ে যায়। তার কণ্ঠে কথা বলার শক্তি হারিয়েছে। এমন খবর শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নূর আমিন আহমেদ কল কেটে দিয়েছেন। তৎক্ষণাৎ জিয়ান গায়ের শার্ট জড়িয়ে বেরিয়ে পড়ে। তার দুই চোখে বেয়ে পানি পড়ছে। ছেলে হয়েও সে কান্না আটকে রাখতে পারছে না। নিতুর এখন কি অবস্থা? ওর যদি কিছু হয়ে যায় তাহলে জিয়ান নিজেকে কি করে ক্ষমা করবে? একটা মিথ্যে কিভাবে নিতু তার জীবন থেকে কেড়ে নেবে? জিয়ান যতক্ষণে হাসপাতালে পৌঁছালো ততক্ষণে নূর আমিন আহমেদ এবং তার বড় মেয়ে নিতুর স্বামী শোভন হন্য হয়ে রক্তের সন্ধান করছিলেন। ফোনে কারোর সাথে রক্তের জন্যই কথা বলছিলেন নূর আমিন আহমেদ। জিয়ান এগিয়ে গিয়ে ভয়ার্ত কণ্ঠে শুধালো, বাবা, নিতু কোথায়? কান থেকে ফোন নামিয়ে রাখলেন তিনি। ব্যস্ত ভঙ্গিতে বললেন, 3 ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে জিয়ান, ইমার্জেন্সি। জিয়ান আর কথা না বাড়িয়ে সঙ্গে সঙ্গে ওর কাছের 2 বন্ধুকে ফোন করলো, যাদের রক্তের গ্রুপ ও নেগেটিভ। ফোন পেয়ে ওরা তৎক্ষণাৎ ছুটে আসে। এখনও আরও 1 ব্যাগ রক্তের প্রয়োজন। হাসপাতালের এমডি এসে জানালো তাদের হাসপাতালে একজন ওয়ার্ড বয়ের রক্ত দিয়েছে। হাঁপ ছেড়ে বাঁচল নিতুর পরিবার। নিতুর মা শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদছেন। বড় মেয়ে মিতু তাকে কোনোভাবেই শান্ত করতে পারছেন না। শোভন আছে শ্বশুরের সাথে। জিয়ানের মনের ভিতর ভয় এবং আশঙ্কা। এখনও কেউ কিছু জিজ্ঞাসা করেনি, কিন্তু যখন জানতে চাইবে নিতুর সাথে তার কি হয়েছিল, কেন নিতু এমন একটা ডিসিশন নিয়েছে, তখন সে কি উত্তর দেবে? জিয়ান আগে বাড়িতে ফোন করে ঘটনাটি জানালো। এরপর গিয়ে দূরে প্লাসেজ ওয়েতে একা বসল। মাথার ভিতর যন্ত্রণা হচ্ছে খুব। নিজের ভুলের জন্য নিতুকে এখন কষ্ট পেতে হচ্ছে। সে 2 হাতে মুখ ঢেকে ঝুঁকে বসে। নিতুকে পাওয়ার জন্য এই কথা লুকানো ছাড়া তার কাছে আর কোনো রাস্তাও ছিল না তখন। 3 মাস আগের কথা। বন্ধুর অফিসে বোনের বার্থডে পার্টিতে গিয়েছিল জিয়ান। সেখানে নিতুকে সে প্রথম দেখেছিল। লাল রঙের সুন্দর একটা গাউন পরেছিল নিতু। জিয়ানের সবচেয়ে অপছন্দের রং ছিল লাল, কিন্তু সেদিন যেন সে লাল রঙে মুগ্ধ হয়েছিল। তার বারংবার মনে হচ্ছিল লাল রং ছাড়া নিতুকে ঠিক মানাতো না। হাস্য উজ্জ্বল নিতুর প্রেমে সেদিনই সে ডুবেছিল। খোঁজ খবর নিয়ে জানতে পারল নিতু বাবা মায়ের ভীষণ বাধ্য মেয়ে। কোনো সম্পর্কে না থাকলেও তার পিছনে অনেক ছেলের লাইন রয়েছে, যাদের কেউ কেউ জিয়ানের থেকেও বেটার। সে ভয়ে ছিল নিতু কি তার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করবে। সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। অন্যদিকে তা ছিল অভিশপ্ত এক অধ্যায়, যেই অধ্যায়ের নাম মাহিরা। জিয়ান, ডাক শুনে অতীতের ভাবনা থেকে বেরিয়ে আসে জিয়ান। ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে দেখে ওর বাবা মা এসেছে। বেআইন কোথায় জিজ্ঞেস করলেন জিয়ানের বাবা জুবায়ের রহমান। জিয়ান নির্লিপ্ত গলায় বলল, 2 তলায়। তুই এখানে একায়া বসে আছিস কেন? তোমরা যাও, আমি আসছি। নিতুর সাথে নূর আমিন আহমেদের কথা হয় 2 ঘন্টা পর। সে এখন কিছুটা সুস্থ আছে। বাহিরে জিয়ান ও নিতুর শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে। 2 পরিবারের কেউই এখনো মুখোমুখি কোনো কথা বলেনি। নূর আমিন আহমেদ আগে নিতুর থেকে সবটা শুনতে চান। তিনি বসে আছেন এখন মেয়ের শিওরে। মারে, কেন তুই এই কাজটা করতে গেলি বলতো? বিষণ্ণ হয়ে শুধালেই তিনি। নিতু অভিমানী দৃষ্টিতে তাকিয়ে বলল, ঠিকই তো করেছিলাম। কেন আমায় হাসপাতালে এনেছো? কি হয়েছে আমি খুলে বল মা। কিছু বলার নেই তো। আমি বোঝা হয়ে গিয়েছিলাম তোমাদের কাছে, তাই না? এটা তো আমাকে বললেই পারতে। আমি চলে যেতাম অন্য কোথাও। থেমে থেমে কথাগুলো বলল নিতু। এসব কি বলছিস মা? তুই আমাদের কাছে বোঝা হয়ে গিয়েছিস? তোকে কি আমরা কম ভালোবাসি? হ্যাঁ হ্যাঁ, বোঝাই তো হয়ে গিয়েছিলাম। তাই তো আপদ দূর করেছো। খোঁজ খবর না নিয়েই বিয়ে দিয়ে আমায় দূর করেছো। জিয়ানের সাথে কিছু হয়েছে মা? আমায় বল না। আব্বু,
তুমি যাও প্লিজ, আমার কথা বলতে ভালো লাগছে না। আর হ্যাঁ, ওই মানুষটা যেন আমার সামনে না আসে। মিতু ইশারায় তাকে বাহিরে চলে যেতে বলে। নূর আমিন আহমেদ তবুও কিয়ৎক্ষণ বসে থেকে বাহিরে চলে গেলেন। বড় বোন মিতু পাশে বসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, জিয়ানের সাথে কি নিয়ে ঝগড়া হচ্ছে আমায় বলা যাবে? নিতু এ কথার কোনো উত্তর না দিয়ে বলল, আমি বাসায় যাব কবে? কাল। বাহিরে চেঁচামেচির শব্দ শুনে মিতু দৌড়ে বাহিরে গেল। নূর আমিন আহমেদ রেগে মেগে বারবার জিয়ানের দিকে তেড়ে যাচ্ছে। শোভন তাকে আটকে রেখেছে। সম্মুখে মাথা নত করে দাঁড়িয়ে আছে জিয়ান। নূর আমিন আহমেদ ক্ষুব্ধ হয়ে বললেন, এত বড় প্রতারণা কেন করলে আপনারা আমাদের সাথে? বিয়ের ব্যাপারটা কেন আগে জানাননি? তাহলে আজ আমার মেয়ের এই করুণ দশা দেখতে হতো না। জুবাইর রহমান মাথা নত করেই বললেন, জিয়ানের সাথে সায় দেওয়া আমাদের উচিত হয়নি ভাই, কিন্তু এখন তো কিছু করার নেই। কোনো কিছু করার থাকবে না। নিতু যদি না চাই তাহলে এই সংসার করবে না। মমতা বেগম স্বামীকে থামিয়ে বললেন, আহা, থামো তো। সংসার ভাঙা কি মুখের কথা? এটা হসপিটাল, এখানে সব নিয়ে ঝামেলা চলে না। নিতুকে নিয়ে আগে বাসায় যাই, তারপর একসাথে বসে এসব নিয়ে কথা বলা যাবে। শোভন এবং মিতুও তাতে সায় দিল। জিয়ান মিতুর হাত ধরে অনুরোধ করে বলল, নিতুর সাথে একটু কথা বলবো আপা। নিতু আমার সাথে কথা বলবে না? আপা প্লিজ, বেশি সময় নিব না। জিয়ানের আকুতি মিনতি শুনে রাজি হলো মিতু। কেবিনে প্রবেশ করতেই নিতু প্রচণ্ড রেগে যায়। আমি বলেছিলাম ওনাকে আমার সামনে না আনতে, কেন এনেছিস তাও? মিতু শান্ত কণ্ঠে বলল, ও কি বলে শোনা, একটু মাথা ঠান্ডা করো। আমার কারো কথা শোনা লাগবে না। তার সংসার আমি করব না। নিতুর রাগ কমছে না দেখে জিয়ান কেবিন থেকে বেরিয়ে গেল। উত্তেজিত নিতু কি থেকে কি করে ফেলবে তার কোনো ঠিক নেই। রাতে শোভন, জিয়ান আর মমতা বেগম হাসপাতালে রয়ে গেলেন। সারা রাত জেগে থাকায় তন্দ্রাভাব চলে আসে মমতা বেগমের। তিনি নিতুর পাশের বেডে শুয়ে পড়েন। শোভন ঘুমু ঘুমু চোখে তাকিয়ে বলে, চলো চা কে আসি। জিয়ান বলল, আপনি যান ভাইয়া, আমি এখানেই থাকি। অগত্যা শোভন একাই চলে গেল। চা খেয়ে যখন ফিরে এলো, জিয়ান সেখানে নেই। সে কেবিনে একেবারে উকি দিয়ে চমকে গেল। নিতুও নেই। শাশুড়িকে ঘুম থেকে ডেকে তুলল সে। জিজ্ঞাসা করলো, মা, নিতো কোথায়? ভয়ে আটকে উঠল মমতা বেগম। জিজ্ঞাসা করলেন, নিতু কোথায় মানে? দুজনে মিলে বাহিরে বেরিয়ে আসে। শোভন রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করতেই একজন রিসেপশনিস্ট বলল। শোভন হাঁ হয়ে যায় এই কথা শুনে। পকেট থেকে ফোন বের করে শ্বশুরকে ফোন করার জন্য। তখনই সে জিয়ানের মেসেজ দেখতে পায়। ভাইয়া, নিতুকে আমি নিয়ে গেলাম। কোথায় যাচ্ছি এসব এখন বলবো না, কিন্তু নিতুকে ছাড়া আমি থাকতে পারবো না। আর একবার ও বাড়িতে চলে গেলে আমার কাছে আর আসবে না। তাই এভাবে কাউকে কিছু না বলেই নিয়ে যেতে হলো। আপনার কিন্তু চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো। সকালে সূর্যের মিঠে আলো চোখ মুখে পড়ায় ঘুম ভেঙে গেল নিতুর। সে চোখ মুখ কুঁচকে উঠে বসল। ঝাপসা দৃষ্টিতে চারিদিকে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করলো এই মুহূর্তে সে কোথায় আছে। এটা তো হাসপাতাল নয়, পরিপাটি করে গোছানো রুম। জানালার কাঁচ খোলা। মৃদু বাতাসে তোড়ে জানালার শুভ্র রঙা পর্দাটি বিরহীন নড়ছে। বাবা মা কি তাকে বাড়িতে নিয়ে এসেছে? কিন্তু এটা তো তার বাড়ি নয়, তার রুমও নয়। তবে সে খুব সাবধানে বিছানা থেকে নেমে জানালার কাছে গেল। বাহিরে চোখ রাখতেই দূর দূরান্তে শুধু গাছপালা এবং অদূরে কিছু বাসা দেখা যাচ্ছে। তবে সে যেখানে এখন থাকুক না কেন, এই বাড়িটা তার পরিচিত নয়, এমনকি এই জায়গাটাও নয়। দরজা খোলার শব্দ পেয়ে সে পিছনে ফিরে তাকালো। জিয়ানকে দেখে তার মাথা ফের গরম হয়ে যায়। দিশেহারা হয়ে পড়ে সে। ক্ষিপ্ত কণ্ঠে বলে, আপনি?
জিয়ান কি বলবে বুঝতে পারছে না। নিতুর চোখের দিকে তাকানোর সাহসও তার নেই, তবুও সে সংকোচের সহিত অপরাধীর ন্যায় নিতুর চোখের দিকে তাকালো। সেই চোখে রয়েছে জিয়ানের জন্য ঘৃণা এবং সীমাহীন রাগ। সে গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, মাথা গরম কেন? শান্ত হয়ে বসো, খাবার খেয়ে ওষুধ খেতে হবে। শান্ত হয়ে বসবো মানে কি? আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? জিয়ান বাহিরে থেকে আনা খাবার প্লেটে ঢালতে ঢালতে বলল। অনেক দূরে। নিতু সামনে এগিয়ে গিয়ে প্রশ্ন করল, অনেক দূর কোথায়? এই জায়গার নাম কি? তুমি চিনবে না, নাস্তা করো। প্লেট সজোরে দূরে ছুঁড়ে মারল নিতু। রাগে কাঁপছে সে। জিয়ান শূন্য দৃষ্টিতে কয়েক পলক তাকিয়ে থেকে অন্য প্লেট নিজের জন্য আনা খাবার ঢালল। নিতু এবারও খাবার ফেলে দেওয়ার জন্য উদ্যত হতে জিয়ান নিতুর হাত আলতো করে চেপে ধরল। শান্ত কণ্ঠে বলল, খাবার এভাবে নষ্ট করা ঠিক নয় নিতু। আপনি যে আমার জীবনটা নষ্ট করে দিলেন তার বেলায়। তুমি এভাবে কেন বলছো? আগের বিয়ের কথা তোমাকে লুকিয়ে আমি ভুল করেছি, চরম অন্যায় করেছি, এটা আমি মানছি। তাই বলে তোমার জীবন নষ্ট করিনি। আমি তোমাকে সত্যি ভালোবাসি নিতু। ভালোবাসা? কোনটাকে ভালোবাসা বলছেন আপনি? যাকে মিথ্যে বলে ঠকিয়ে বিয়ে করেছেন তাকে আবার ভালোবাসা বলেও দাবি করছেন? এই সত্যটা লুকাতে আমি বাধ্য হয়েছিলাম। কে বাধ্য করেছিল আপনাকে? তোমার প্রতি তৈরি হওয়া আমার ভালোবাসা। তুমি যদি জানতে আমি আগে বিয়ে করেছিলাম একটা, তাহলে কি আমায় বিয়ে করতে তুমি? তোমার বাবা মা কেন এত ভালো ভালো অপশন রেখে তোমায় আমার হাতে তুলে দিত? এই জন্য আপনি আমাকে ঠকাবেন? মিথ্যের আশ্রয় নিয়ে যে সম্পর্ক শুরু হয় সেই সম্পর্ক কখনোই টিকে থাকবে না। আমি আপনার সাথে সংসার করব না, ডিভোর্স চাই আমার। জিয়ান আকুল হয়ে নিতুর হাত ধরল। তার দু চোখ ছলছল করছে। সে বিষণ্ণ হয়ে বলল, যা ইচ্ছে করো নিতু, আমায় বকো মারো, যা ইচ্ছে হয়, তবু প্লিজ আমায় ছেড়ে যাওয়ার কথা বলো না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর আপনার সাথে আমি থাকতে পারবো না। আমাকে বাড়িতে দিয়ে আসেন। তুমি আমাকে ক্ষমা না করলে কোথাও যাওয়া হবে না। নিতু পরিহাস করে বলল, আপনি আর ক্ষমা? হায়, কতদিন এভাবে আপনার কাছে আটকে রাখবেন আমাকে? একদিন, 2 দিন, 1 মাস, 1 বছর, যেদিন আমি সুযোগ পাবো সেই দিনই আমি চলে যাব। আপনার মতন প্রতারকের সাথে আমি কোনো মতেই সংসার করব না। কথার আঘাতে জর্জরিত হয়েও জিয়ান কিছু বলতে পারল না। কী বা বলবে সে? কী বা বলার আছে? সে যা করেছে তার তুলনায় হয়তো এসব কথা কিছুই নয়। সে নিতুর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে নিতুর কষ্ট মনোভাব বোঝার চেষ্টা করেছে, কিন্তু কেউ একটাবার তার জায়গায় দাঁড়িয়ে তাকে বোঝার চেষ্টা করছে না। কেউ বুঝতেই চাইছে না কতটা ভালো সে নিতুকে বাসে। জিয়ান পাশের রুমে গিয়ে বসে রইল। নিতু ফ্লোরে বসে কাঁদছে। সে এসব কিছুই মানতে পারছে না। বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে ভালোবাসতে শুরু করেছিল। শুরুটাই তাকে ধ্বংস করতে শুরু করে দিয়েছে। সমাপ্তি তাহলে কেমন হবে? কতক্ষণ সে এইভাবে কেটেছে সে জানে না। একটা সময় সে ক্লান্ত হয়ে পড়ে। শরীরে এতটুকু শক্তি নেই বলে মনে হচ্ছে। খুব খিদেও পেয়েছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে খাবার খেয়ে নেয়। মানসিকভাবে সুস্থ থাকতে হলে তাকে শারীরিকভাবেও সুস্থ থাকতে হবে ভেবে সে ওষুধগুলোও খেয়ে নিল। এখান থেকে কি করে বের হওয়া যায় সেই চিন্তায় সে অস্থির হয়ে পড়েছে। শুয়ে থাকতে থাকতে তন্দ্রাভাব চলে এসেছিল নিতুর। সেই সময় সে অনুভব করলো কেউ কাঁদছে। সে চোখ মেলে তাকিয়ে দেখলো ফ্লোরে বসে নিতুর হাত ধরে অঝরে কাঁদছে জিয়ান। নিতু উঠে বসতে চাইল, বাধা দিল জিয়ান। কন্দনরত স্বরে বলল, ওঠো না, শুয়ে থেকো। কাঠের পুতুলের ন্যায় চুপ করে শুয়ে রইল নিতু। জিয়ান নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, আমার প্রাক্তন ওয়াইফের নাম মাহিরা, ভাবির ছোট বোন। ভাইয়া ভাবির বিয়েটা ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। ওদের বিয়ের মাধ্যমে মাহিরাকে আমি চিনি। সম্পর্কে বেআইন লাগতো, তাই হাসি ঠাট্টা করতাম। ও বাসা আসতো প্রায়। এক এক সময় এক এক রকমের মনের ভাব বোঝানোর চেষ্টা করত।
প্রথম প্রথম আমি সেসব আমলে নিতাম না। একদিন সরাসরি বলে দিল ও আমাকে ভালোবাসে। আমি সেদিন খুব একটা অবাক হইনি, কারণ ওর ভাবসাব, চোখের ভাষা আমি আগেই বুঝেছিলাম যে ও আমাকে পছন্দ করে কিংবা ভালোবাসে। সত্যি বলতে ওকে আমারও ভালো লাগতো, কিন্তু বিয়ে করার মতো ভাবনা কিংবা রিলেশন করব এসব আমি কখনো ভাবিনি। সেদিন ওর ভালোবাসার কথারও কোনো জবাব দিতে পারিনি। ও ধরে নিয়েছিল উত্তর নেগেটিভ, তাই ভীষণ কান্নাকাটি করেছিল। আমাদের বাসায় আসা বন্ধ করে দিয়েছিল। আমার ফোন ধরতো না, মেসেজে রিপ্লাইও করতো না। পরে যখন আমি ওর একাকিত্ব অনুভব করতে শুরু করি, প্রচণ্ড মিস করতাম। একটা সময় ফিল করলাম, হ্যাঁ, ওকে আমি ভালোবাসি, ওকে আমার চাই, কিন্তু কিভাবে এটা ওকে বলবো বুঝতে পারছিলাম না। আমার দোনা মনের মাঝেই ভাবি তার বাবা মাকে নিয়ে সরাসরি আমার বাবা মায়ের সাথে আমার এবং মাহিরার বিয়ে নিয়ে কথা বলতে বসলো। আমি বিস্মিত হওয়ার সাথে সাথে খুশিও হয়েছিলাম। মাহিরাকে বাবা মায়ের ভীষণ পছন্দ ছিল, তাই তারা আপত্তি করেনি। আমার মতামত জানতে চাইলেও আমি হয় বলে দিই। আমাদের যখন বিয়ে হয়, মাহিরা তখন ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। বিয়েটা হলো একদম ঘরোয়াভাবে। একদম ঘরোয়াভাবে মানে দুই পরিবার আর আমার কাছের দুই বন্ধু ছাড়া কেউ জানতো না, এমনকি পাড়া প্রতিবেশীও নয়। কথা ছিল মাহিরা ইন্টার কমপ্লিট হলে অনুষ্ঠান করে বিয়ে হবে, আর তখনই সবাইকে জানানো হবে। বিয়ের পর সময়টা যাচ্ছিল স্বপ্নের মতো। আমি নিজেই তখন ওর চেয়ে বেশি পাগল হয়ে গেছিলাম। সারাক্ষণ ওর কথাই ভাবতাম, ওর সাথে কথা বলার জন্য অপেক্ষার প্রহর গুনতাম। এমনভাবে ওর মাঝে বিলীন হয়ে গেছিলাম যে তখন আমি মাহিরা ছাড়া কিচ্ছু বুঝতাম না। ওর সেকেন্ড ইয়ারে ওঠার পর সব এলোমেলো হতে শুরু করলো। অন্য ছেলের সাথে সম্পর্ক জড়ায়, কল ওয়েটিং পেতাম, ভীষণ ব্যস্ততা দেখাতো। সম্পর্কের কথা জানার পর ওর সাথে সেই ব্যাপারে জিজ্ঞেস করলাম। সরাসরি আমি বলে দিয়েছিল ওর নাকি এখন আর আমাকে ভালো লাগে না, আমার সাথে সংসার করবে না। কত হাত পায়ে ধরে কেঁদেছি, তবু ওর মন গলাতে পারেনি। দুই পরিবারে কেউ ওকে ওর সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি। কেউ থাকতে না চাইলে তো আর জোর করে তাকে রাখা যায় না। তাই ওর ইচ্ছাতে ডিভোর্স হয়ে গেল আমাদের। আমি হয়ে গেলাম ছন্নছাড়া। কি করি না করি নিজের কাজের কোনো ঠিক ঠিকানা নেই। মা কান্নাকাটি করতো ভীষণ। মাস ছয়েক যাওয়ার পর ভাবলাম নিজেকে আবার গোছে নেওয়া প্রয়োজন এবং আর কোনো নারীকে জীবনে ঠাঁই দেব না। আমার এই সিদ্ধান্তে আমি ততদিনই স্থির থাকতে পেরেছিলাম যতদিন আমি তোমায় দেখিনি, তোমায় চিনতাম না। আসিফের বাসায় লাল ড্রেস পরা তোমাকে দেখে আমার কি যে হয়েছিল আমি বুঝতে পারিনি। নতুন করে ভালোবাসা জন্মাতে শুরু করলো মনে। অনেকবার চেষ্টা করেছি তোমাকে মাথা থেকে ঝেড়ে ফেলার, কিন্তু পারিনি। তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে বুঝলাম তুমি রিলেশনে কখনো রাজি হবে না। সত্যি বলতে রিলেশনে আমি আগ্রহী ছিলাম না। বিয়ে নিয়ে আরও বেশি ভয় ছিল যে সব জানলে তোমার বাবা মা তোমাকে আমার কাছে বিয়ে দেবে নাকি, তুমি রাজি হবে কিনা সব নিয়ে আমি ভীষণ ভয় ছিলাম। আর তখনই বাধ্য হয়ে আগের বিয়ের কথাটা লুকিয়েছিলাম। একসঙ্গে এতগুলো কথা বলে থামল জিয়ান। কয়েক সেকেন্ড পর মৌনতা কাটিয়ে নিতু কঠিন স্বরে বলল, প্রতারকের কোনো ক্ষমা হয় না। আপনার সাথে যাই হয়ে যাক না কেন, আপনি মিথ্যে দিয়ে আমার সাথে সম্পর্ক শুরু করে একদম ঠিক করেননি। যতটা মনের জায়গা করে নিয়েছিলেন তার চেয়ে অধিক তাড়াতাড়ি মন থেকে উঠে যাচ্ছেন। আপনাকে আমি সহ্য করতে পারছি না। ভারী বর্ষণের মাঝেও খরার মতো সময় কাটছিল নিতুর। বাবা মায়ের সঙ্গে তার কথা হয়েছে। নতুন বাসায় আসার 3 দিনের মাথায় জিয়ান তাদেরকে নিয়ে এসেছিল। হাতে পায়ে ধরে অনেক অনুনয় বিনিময় করেছে, নিতুকে ভিক্ষা চেয়েছে। জিয়ানের উপর তারা ক্ষুব্ধ থাকলেও সেটা ছিল সাময়িক। একটা মেয়ের জীবনে বিয়ে নামক শব্দ জুড়ে গেলে কি ছেড়ে যাওয়া এতটাই সহজ? অন্তত বাঙালি মেয়েদের জীবনে তো নয়। এই জন্যই হয়তো রাগ জেদকে প্রশ্রয় না দিয়ে বাবা মা বোন দুলাভাই সকলেই নিতুকে সবটা মেনে নিতে বলেছে। সংসারে ঝামেলা হয় সেটা নিতুও জানে, তাই বলে প্রতারণা? মা বোন যখন মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছিল, নিতু কিচ্ছুটি বলেনি, চুপচাপ সবার কথা শুনে গেছে। কী বা বলবে সে? তার আগেও কিছু বলার ছিল না, আর এখনও নেই। তবে মনে মনে ঠিকই সে ভেবে নিয়েছে আজ হলেও সে জিয়ানকে ছেড়ে চলে যাবে, কাল হলেও যাবে। এই জন্য সে কাউকে কিছু বলার প্রয়োজন মনে করেনি। কিছুদিন বাদেও শ্বশুর শাশুড়িও এসেছিল। তারাও তাদের ভুলের জন্য অনুতপ্ত, কিন্তু নিতু যেন স্তব্ধ, জড় বস্তু, পুতুলের মতো, যার মাঝে কোনো রাগ ক্ষোভ প্রাণ
কিছুই নেই। ভাবির জন্যই জিয়ান নিতুকে নিয়ে আলাদা থাকছে। এতে বাবা মায়েরও সায় রয়েছে, কারণ তারা কেউই চায় না মিনার জন্য আবার ওদের মাঝে কোনো ঝামেলা হোক। মাহিরাও আজকাল ও বাড়িতে আসছে। নিতু নিশ্চয়ই এসব ভালোভাবে নেবে না, মনের ওপর ফের বাজে প্রভাব পড়বে। জিয়ান কোনো মতেই নিতুকে হারাতে চায় না, তাই সে নিতুকে নিয়ে আলাদা থাকাটাই শ্রেয় মনে করেছে। নিতু বসে আছে বারান্দার ফ্লোরে। রান্নাঘর থেকে শব্দ এলো, কিছু পড়ে গেছে হয়তো। জিয়ান অফিস থেকে এসে রান্না করতে চলে গেছে। শুধু আজ নয়, 1 মাস ধরেই এই নিয়ম চলে আসছে। চাইলেই কাজের খালা রাখা যায়, তবে জিয়ান চাইছে সে নিজেই নিতুর জন্য রান্না বান্না করবে, সব রকম কেয়ার করবে। অতি আদরে বড় হয়ে ওঠা নিতু রান্না বান্নার রও জানে না, কখনো তাকে রান্নাঘরের গণ্ডিও পেরোতে হয়নি। হেসেলে সর্বদা মা এবং কাজের মেয়ে সামলাতো। নিতুর ভীষণ ইচ্ছে ছিল বিয়ের পর সে তার শাশুড়ির থেকে রান্না শিখবে। শখ ইচ্ছে তো আরও কিছুই ছিল, এখন যেন সব মরীচিকা। জিয়ান হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে ঘরে এলো। ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল সবগুলো ড্রয়ারে ব্যস্ত হয়ে কিছু খুঁজছে। ঘুটুর মুটুর শব্দ শুনে নিতু বারান্দা থেকে ঘরে চলে এলো। ওকে দেখা মাত্রই জিয়ান জিজ্ঞাসা করলো, বার্না, মলমটা দেখেছ? নিতু জিয়ানের হাতের দিকে তাকালো। ডান হাতের আঙ্গুলের কাছের অনেকখানি জায়গা লালচে হয়ে আছে। সে কোনো প্রশ্ন না করে নিশ্চুপ থেকে মহলমটি খুঁজে হাতে দিল। তৎক্ষণাৎ আবার কি যেন ভেবে নিজেই জিয়ানের হাতে মহলম লাগিয়ে দিল। এই ঘটনায় যেন জিয়ানের সমস্ত কষ্ট ধুয়ে পানি হয়ে গেছে। ভাতের গরম মার হাতের পড়ায় যতটা যন্ত্রণা হচ্ছিল, এখন তার চেয়েও অধিক বেশি আনন্দ অনুভব হচ্ছে। সে মনে মনে ভাবছে, ভাগ্যিস ভাতের মার পড়েছিল। মহলম লাগানো শেষে নিতু ভারী কণ্ঠে বলল, রান্না শেষ? জিয়ান বলল। হুম, তরকারি বাকি আছে। নিতু কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে রইল। তার আজ নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। কেন যে আগে সে রান্নাটা শিখল না। নিতুর রাগ জেদ এত বেশি, মনটাও ঠিক ততটাই নরম। জিয়ানের প্রতি তার ক্ষোভ থাকা সত্ত্বেও এখন ভীষণ কষ্ট হচ্ছে। সে নীরবতা কাটিয়ে বলল, রান্না করতে হবে না, দোকান থেকে কিছু এনে দিন। কিন্তু আমি তো বাইরের খাবার পছন্দ করি না। একদিন খেলে কিছু হবে না। আমি রান্না করতে পারবো নি তো, তুমি বিশ্রাম নাও। নিতু বিস্ময়ে হাঁ হয়ে তাকিয়ে রইল। সারাদিন কাজ করে এসেছে সে, আর বিশ্রাম নিতে বলছে নিতুকে। জিয়ান রান্নাঘরে চলে গেছে। কিছুক্ষণ বাদে নিতুও রান্নাঘরে গেল। থমথমে মুখে বলল, আপনি আমাকে গাইড করুন, আমি রান্না করছি। জিয়ান সঙ্গে সঙ্গে বলল, না না, একদম না। বাবা মায়ের কাছে যখন ছিলে রান্নাঘরের আশেপাশে যাওনি, আর এখন আমি তোমাকে দিয়ে রান্না করাবো? অসম্ভব। তুমি রুমে যাও। এত আহ্লাদ করতে হবে না। বিয়ের আগের আর পরের জীবন কি এক হয়? তুমি আগে যেমন ছিলে এখন তেমনই থাকবে। এমনিতে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর কোনো কষ্ট দিতে চাই না। নিতু জেদ ধরে বলল। ঠিক আছে, আজ তাহলে আমি খাবও না। জিয়ান দমে গেল। নিতুর রাগ সম্পর্কে সে অবগত, তাই নিজের অপারগতা মেনে নিয়ে বলল, রাগ করো না, আমি বলে দিচ্ছি। তবে তরকারিটা বসিয়ে তুমি ঘরে চলে যাবে, বাকিটা আমি সামলে নিতে পারবো, ঠিক আছে? নিতু প্রতি উত্তর করল না। জিয়ান যেইভাবে বলে দিল, নিতুও ঠিক সেভাবেই তরকারি বসিয়ে ঢেকে দিল। জীবনে প্রথমবারের মতো সে রান্না করছে। কিছুটা ভীতু ও কিছুটা আনন্দ কাজ করছে তার মাঝে। নিতুর হাসি হাসি মুখ দেখে সাহস সঞ্চয় করল জিয়ান। অগাছালো পিছন থেকে বাম হাত দিয়ে নিতুকে জড়িয়ে ধরে কাঁধে থুতনিয়ে রাখল। হাসি বন্ধ হয়ে গেলেও নিতু সরল না, কিছু বললও না। জিয়ানের সঙ্গে তার মনে মনে ঝগড়া চললেও সে জিয়ানকে তার অধিকার থেকে বঞ্চিত করেনি। যখন কাছে চেয়েছে নিতু রাজি হয়েছে, বারণ করেনি। তবে সে যেন মন থেকে সায় দেয়নি, এইটাও জিয়ান বুঝতে পারত। জিয়ান ক্ষীণস্বরে বলল, আমার উপর কি এখনো রাগ আছে তোমার?
গরম লাগছে, ঘরে যাব। জিয়ান ছেড়ে দিল নিতুকে। ছোটখাটো এই মুহূর্তগুলোতে নিতু সবসময় তাকে এড়িয়ে চলে। ওপর থেকে স্বাভাবিক ব্যবহার করছে মনে হলেও ভিতর থেকে একদমই নিস্তব্ধ হয়ে গেছিল নিতু। কয়েকদিন যাবৎ নিতুর মুড সুইং বেশি হচ্ছে। খেতে ভালো লাগে না, মাথা ঝিমঝিম করে, বমি বমি লাগে। কয়েকদিন স্বাভাবিক অসুস্থ মনে হলেও এখন ভয়টা মনে চেপে বসেছে। গত মাসে পিরিয়ড হয়নি, এই মাসেও মিসিং। ভয় সংশয় থেকে জিয়ানকে বলেছিল প্রেগনেন্সি কিট আনতে। জিয়ান রাতে বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিল। রাতে খেয়ে দিয়ে নিতু অপেক্ষা করছে সকাল হওয়ার। রাতে দুশ্চিন্তায় ঠিকমতো তার ঘুমও হয়নি, সারা রাত প্রায় জেগেছিল। ভোর 5টার দিকে উঠে সে ওয়াশরুমে গিয়ে প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করে। রেজাল্ট দেখে তার চোখ ছানা পড়া, বুক কেঁপে ওঠে। কিছুক্ষণ থম মেরে কিটের দিকে তাকিয়ে থাকে। পরক্ষণেই অগ্নিমূর্তি ধারণ করে ওয়াশরুম থেকে বেরিয়ে জিয়ানকে চিৎকার করে ডাকতে শুরু করে। জিয়ান ধড়ফড়িয়ে ঘুম থেকে উঠে বসে, চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? নিতু কিট ছুঁড়ে ফেললো বিছানার উপর। জিয়ান হাতে তুলে নিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে। রেজাল্ট পজিটিভ দেখে খুশিতে ঝলমল করে ওঠে তার মুখ। আনন্দে আত্মহারা হয়ে কিছু বলার পূর্বেই নিতু চিৎকার করে বলে, কেন করলি এই কাজ? কেন বেবি দিলি? বেবি নিব বলেছিলাম। জিয়ান নিতুকে শান্ত করতে বলল, আমার কথা শোনো নিতু। কিসের কথা শুনবো? তুই ইচ্ছে করে করেছিস এটা, যেন আমি তোকে ছেড়ে যেতে না পারি, তাই না? রাগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলো নিতু। অবস্থা বেগতিক দেখে জিয়ান উঠে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। প্রথমে নিজেকে ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করলেও পরে নিতু চুপচাপ হয়ে যায়। জিয়ান নিতুর ছোট্ট ফ্ল্যাটের আনাচে কানাচে আনন্দ ও খুশির ছোঁয়া। খবর পেয়ে দুজনের পরিবারই ছুটে এসেছে। মিষ্টিতে ভরে গেছে ঘর। নিতু স্তব্ধ নিশ্চুপ। মা হওয়া নিয়ে তো একসময় তার মাঝেও অনেক স্বপ্ন ছিল, তাহলে এখন সে কেন খুশি হতে পারছে না? জিয়ানের একটা ভুলের জন্য? একটা ভুল কি মনের মাঝে এতটাই দাগ কাটতে পারে? সবাই একসঙ্গে বসে আছে। নিতুর মা মমতা বেগম বললেন, জিয়ান, নিতুকে তাহলে আমাদের বাসায় নিয়ে যাই এখন। তুমি তো সারাদিন অফিসে থাকো, ওর দেখভাল করার জন্য তো কাউকে প্রয়োজন। জিয়ান সঙ্গে সঙ্গে বলল, না মা, নিতু আমার কাছেই থাকবে। আমি ওর দেখাশোনা করার জন্য আলাদা লোক রাখবো। নিতু এই প্রসঙ্গে কিছুই বলল না। সে এখানেই থাকুক কিংবা বাপের বাড়িতেই থাকুক না কেন, তা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। নিতুর বাবা মা এতটুকু বুঝতে পেরেছে এতদিনে জিয়ান তাদের মেয়েটাকে ঠিক কতটা ভালোবাসে। সত্যি বলতে এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার প্ল্যান দুই পরিবারেরই ছিল। বাচ্চা হলে হয়তো নিতু আর এমন থাকবে না, তার মন পাল্টে যাবে, আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। জিয়ান খুব করে চায় তার নিতু আগের মতো হয়ে যাক, তাই তো এইভাবে বাচ্চা নেওয়া। কেউ আর নিতুকে নিয়ে যাওয়ার জন্য জোর করলো না। মাঝে মাঝে তারা এসে কয়েকদিন করে থেকে যাবে। নিতুর মা যাওয়ার পূর্বেই মেয়ের হাতে চুমু খেলেন। তার চোখে অশ্রু, আনন্দের অশ্রু। তার সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে। তার চোখে দৃশ্যপটে এখনো ভাসছে, এই তো কিছুদিন আগেও মেয়েটা তার আঁচল ধরে ঘুরত, সারাক্ষণ মা মা ডেকে বাড়ির মাথায় তুলে ফেলত। আর সেই মেয়েটাই এখন মা হবে, তাই আনন্দে খুশিতে চোখে পানি এসে পড়েছে। তিনি নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, এবার একটু স্বাভাবিক হ মা, আগের মতো হাসি খুশি থাক, অতীত ভুলে যা। জিয়ান তো আর তোকে ছেড়ে যায়নি। দুনিয়ার সমস্ত কিছু একদিকে আর অন্যদিকে তুই। কেন এরকম জেদ করে শুধু শুধু ছেলেটাকে কষ্ট দিচ্ছিস আর নিজেও কষ্ট পাচ্ছিস? জীবনটা ভীষণ ছোট রে মা। এক জীবনে যদি রাগ অভিমান করেই সময় নষ্ট করে ফেলিস, তাহলে ভালো আর থাকবি কবে? নিজের ভালো থাকা নিজেই তৈরি করে নিতে হয়, অন্য কেউ তোর ভালো থাকাটা তৈরি করতে পারবে না। আমার কথাগুলো নিয়ে একটু ভাবিস রে মা। নিজের যত্ন নিস, খাওয়া দাওয়া ঠিকমতো করিস। আর এখন কিন্তু তুই একা নোস, তোর মাঝেও আরেকটা প্রাণ বেড়ে উঠছে। নিজের জন্য না হলেও
ওর জন্য তো ভালো থাকার চেষ্টা কর। নিতু মায়ের সবগুলো কথা চুপচাপ শুনে গেছে শুধু। সবাই চলে যাওয়ার পর আবার বাড়ি ফাঁকা হয়ে গেছে। 2 দিনের ভিতরে জিয়ান 19 থেকে 20 বছরের একটা মেয়ে ঠিক করে। জিয়ান অফিসে থেকে না আসা অবধি শুধু মেয়েটা নিতুর সঙ্গে সঙ্গে থাকবে এবং খেয়াল রাখবে। আর একজন কাজের খালা ঠিক করে, যিনি 3 বেলা এসে শুধু বাড়ির কাজ করে যাবে। নিতুর মাঝে আর একটা প্রাণ আছে, এটা সে মন থেকে অনুভব করতে পারে না। হয়তো এমনিতেও এই অনুভূতি হতো না যদি না প্রেগনেন্সি সিনড্রোমস তার মাঝে দেখা যেত। বাচ্চা পেটে আসার পর থেকেই তার অস্বস্তি শুরু হয়। কিছুই খেতে পারে না, সারাক্ষণ মুখ তিতকুটে হয়ে থাকে, পেটে কিছুই থাকে না, তবুও সারাক্ষণ বমি বমি একটা ভাব থাকে। মাথা কেমন ঝিমঝিম করে। তেঁতুল ছাড়া আর কিছুই তার ভালো লাগে না। যে কোনো খাবারের গন্ধই তার বিরক্ত লাগে, বিশেষ করে মাছের গন্ধ সে একেবারেই সহ্য করতে পারে না। এই জন্য জিয়ান বাড়িতে মাছ আনা বন্ধ করে দিয়েছে। সে নিজেও নিতুর জন্য মাছ খায় না। নিতু যখন একা একা থাকে তখন আনমনে সে পেটের উপর হাত রাখে, বোঝার চেষ্টা করে এখানেই বুঝি আছে সে ছোট্ট প্রাণ। কিন্তু মা হওয়া যে সহজ বিষয় নয়। এই যে এত এত অসহ্য যন্ত্রণা যে তাকে সহ্য করতে হচ্ছে, এগুলো তো সে আগে কখনো অনুভব করেনি। তবে এখন জিয়ানের কেয়ার করার পরিমাণ আরো বেড়ে গেছে। এক কথায় বলতে গেলে নিতুকে সে চোখে হারায়। 2-1 দিন পরপরই বাবা মা, শ্বশুর শাশুড়ি, বোন, দুলাভাই এসে নিতুকে দেখে যায়। আসার সময় এক গাদা করে খাবার নিয়ে আসে। এত খাবার দেখে কাক গুলিয়ে ওঠে নিতুর। নিতু যে মা হচ্ছে তার মাঝেও যে আর একটা প্রাণ আছে, এইটা সে সত্যিকার অর্থে মন থেকে অনুভব করে। একদিন মাঝরাতে হঠাৎ করে সে পেটে আঘাত পায়। ঘুমের ঘোরে তখন বুঝতে না পারলেও ঘুম ভাঙার পরে বুঝতে পারল তার সেই ছোট্ট প্রাণ পেটে কিক দিচ্ছে। সে ব্যথা পাচ্ছে, তবুও অদ্ভুত আনন্দ হচ্ছে তার মাঝে। সে তার বড় পেটটির উপর হাত রাখল। এই তো আবারও কিক দিল। নিতু উঠে বসতে চাইল, কিন্তু একা উঠে বসতে শুতে তার এখন অনেক সমস্যা হয়। সে জিয়ানকে ডেকে তুলল। জিয়ান কিছুটা ভয় পেয়ে বলল, কি হয়েছে, কিছু লাগবে? নিতু ক্ষীণস্বরে বলল, আমি আসবো। জিয়ান নিতুকে ধরে বালিশের সঙ্গে হেলান দিয়ে বসিয়ে দিল। নিতু এক হাত ধরে বলল, খারাপ লাগছে? নিতু কিছু বলল না। জিয়ানের হাতটা নিজের পেটের উপর রাখল। জিয়ান আনন্দ চিৎকার করে বলল, বাবু, কি দিচ্ছে? নিতু ছলছল নয়নে উপর নিচ মাথা ঝাঁকালো। নীল রঙের ড্রিম লাইটের মৃদু আলোতে নিতুর হাসি, ছলছল করা নয়ন সবই স্পষ্ট দেখতে পাচ্ছিল জিয়ান। সে নিতুর পেটে আলতো করে চুমু খেয়ে নিতুকে বুকের মাঝে জড়িয়ে ধরল। এইভাবে কতটা সময় পার হয়েছে কেউই জানে না। নিতুর সকল অভিমান, গ্লানি, কষ্ট মনে হচ্ছে আজ নেই হয়ে গেছে। নতুন প্রাণের অস্তিত্ব তাকেও নতুন একটা জীবন উপহার দিয়েছে। জিয়ানের বুকে মাথা রেখে নিতু বলল, বাচ্চা হওয়ার সময় তো অনেক মেয়ে মারা যায়। যদি আমি মারা যাই, আপনি কি করবেন? জিয়ানের বুক কেঁপে ওঠে। সে শক্ত করে জড়িয়ে ধরে বাঁধন। মৃদু ধমকের সুরে বলল, একদম আজে বাজে কথা বলবে না নিতু, এসব আমার একদম ভালো লাগে না। এগুলো তো সত্যি কথা, আপনিই বলেন, এমনটা কি হয় না? হলে হয়, কিন্তু আমার নিতুর সাথে এমনটা কখনো হবে না। আমার আল্লাহ এত নিষ্ঠুর না। নিতুর গলা ধরে আসছে। এর আগে তো কখনো তার এমনটা অনুভব হয়নি। মরে যাওয়ার কথা, তাহলে আজই কেন মনে এলো? এই সুন্দর মুহূর্তেই কেন? হারানোর ব্যথায় বুক ভারী হয়ে যাচ্ছে। সত্যি যদি সে মরে যায়, তখন তাহলে জিয়ানের কি হবে? সে কি তার অনাগত বাবুটাকে দেখে মরতে পারবে না? সে তো জিয়ানের থেকে হারিয়ে যেতে চায় না এইভাবে। নিতু কণ্ঠস্বর শক্ত করে বলল, যদি ডাক্তার বলে বাচ্চা আর মায়ের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যাবে, তাহলে আপনি কাকে বাঁচাবেন তখন? খবরদার ভুলেও কিন্তু আমাকে বাঁচানোর কথা বলবেন না।
আমি তো অনেকটা সময় পৃথিবীতে থেকেছি, পৃথিবীর আলো দেখেছি, কিন্তু আমার বেবি তো দেখেনি। কথা দিন, এমন সিচুয়েশন এলে আপনি ওকেই এই পৃথিবী দেখানোর সুযোগ করে দিবেন। জিয়ান এবার কেঁদে ফেলে। নিতুর মুখ চেপে ধরে বলে, চুপ, এসব কথা একদম বলবে না। এমন কিচ্ছু হবে না। আমি কাউকে হারাতে চাই না, হারাতে পারবো না। আবার তোমাকে লাগবে আর আমাদের বেবিকেও। কত স্বপ্ন আছে আমাদের, আমরা তিনজন একসাথে সেই স্বপ্ন পূরণ করব। স্বপ্ন আমারও আছে, কিন্তু জিয়ান নিতুকে থামিয়ে দিয়ে নিতুর ঠোঁটে গভীর চুম্বন দিল। আর কোনো কিন্তু সে মাঝে আনতে চাইল না। নিতুর তার সর্বদা নিতুকে তার কাছেই থাকতে হবে। সকালে জিয়ান ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল। অফিসে যাওয়ার পূর্বে নিতুকেও উঠিয়ে ফ্রেশ করিয়ে অল্প কিছু খাবার খাইয়ে দিল। এর মাঝে নিতুর দেখাশোনা করার মেয়েটি চলে আসে। ওর নাম স্বপ্না। যেমন মিষ্টি দেখতে তেমনি ওর যত্ন নেওয়ার ক্ষমতা। জিয়ান বাসায় আসার আগ অব্দি নিতুর সময়টা শাপলার সাথে বেশ ভালোভাবেই কেটে যায়। শাপলা নিতুর কিন্তু ভালোভাবে খেয়াল রাখবে। ও খেতে চায় না জানোই তো, জোর করে হলেও খাবে। আর যে কোনো প্রয়োজন যখন দরকার সঙ্গে সঙ্গে আমাকে কল করবে, মনে থাকবে? শাপলার উদ্দেশ্যে বলল জিয়ান। শাপলা মাথা দুলিয়ে বলল। জিয়ান নিতুর দিকে তাকিয়ে কিছুটা লজ্জা পেল। সে শাপলাকে বলল। রান্নাঘর থেকে ওকে দুধটা এনে দাও। শাপলা রান্নাঘরে চলে গেল। নিতু বলল। একটু আগেই না দুধ খেলাম। জিয়ান নিতুর কাছে এগিয়ে বসল, দু হাত ধরে বলল। হ্যাঁ, ওর সামনে তো আর বউকে চুমু খাওয়া যাবে না। একটা চুমু খাই। নিতু হেসে ফেলল, দৃষ্টি নামিয়ে বলে। আজ যে খুব অনুমতি নেওয়া হচ্ছে। এতদিন কি আপনি চুমু খাননি? প্রতিদিনই তো অফিসে যাওয়ার আগে ঘুমের মধ্যে চুমু খেয়ে যেতেন। জিয়ান অবাক হয়ে শুধায়। তুমি জানলে কিভাবে? তুমি তাহলে তখন জেগেই থাকতে? হুম, জেগে যেতাম আপনার স্পর্শে। জিয়ান হাসে, প্রশান্তির হাসি। নিতুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে সে জড়িয়ে ধরে। শাপলার আশার পায়ের শব্দ শুনে ছেড়ে দেয়। গালে আলতো করে হাত বুলিয়ে বলে। নিজের খেয়াল রেখো যান, আসছি। সাবধানে যাবেন। জিয়ান অফিসে চলে যায়। শাপলা দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলে। আপা নেন। রেখে যাও, পরে খাবো। পরে কেন? বাইজান কইছে এখনই খাওয়াইতে, আপনি এখনই খাবেন। তোমার ভাই একটু আগে খাইয়ে গেছে, এখন আর পেটে জায়গা নেই। অল্প হইলেও খাইতে হইব, বাইজান আমারে দায়িত্ব দিয়ে গেছে না। নিতু বুঝল শাপলা নাছোড় বান্দা, তাই সে কয়েক ঢোক খেয়ে টেবিলের উপর গ্লাসটি রেখে দিল। শাপলাকে ধরে সে খাট থেকে নিচে নামে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উঁচু পেটের উপর হাত রেখে আনমনে মুচকি হাসে। পেটে হাত বুলিয়ে বলে। বলো তো শাপলা, আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? শাপলা মাথার চুলকে ভাবুক হয়ে বলল। মেয়ে আপনাগো পরির লাগান একটা মাইয়া হইব। কেন বলো তো, ছেলে হবে না কেন? তোমার ভাইয়াও বলে মেয়ে হবে। জানি না তো, আমার মন কইল তাই কইলাম। আপা এখন তো আলতা না কি জানি করে, আপনি করেন নাই? তাইলেই তো জানতে পারতেন পোলা হইব নাকি মাইয়া। নিতু হেসে বলল। আল্ট্রাসোনোগ্রাফি এখনো করিনি। তোমার ভাইয়া অনেকবার বলেছে, রাজি হয়নি। কেন? সে তো অনেক কারণ। পরে অবশ্য ভেবেছিলাম সারপ্রাইজ থাকুক, বাবু হওয়ার পরেই জানা যাবে, কিন্তু এখন বাবা মা আব্বু আম্মু সবাই জোর করছে। বাবু কেমন আছে সেটাও তো জানা যাচ্ছে না, জানতে হবে। তাই এই শুক্রবার যাব বলেছি। ভালো হইব, তাইলে জানা যাইব। নিতু হঠাৎ পেটে হাত রেখে আর্তনাদ করে ওঠে। শাপলা ভয় পেয়ে যায়। উঠে গিয়ে নিতুকে ধরে বিছানায় বসে জিজ্ঞাসা করে। আপা কি হইছে? ভাইজান রে কল দিমু? নিতু শাপলার হাত চেপে ধরে মৃদু স্বরে বলল। আহা, ব্যস্ত হচ্ছ কেন? কিছু হয়নি আমার। তাইলে আপনি এমন করতাছেন কেন? পেটের ভিতর বাবু কিক দিয়েছে। কি দিতাছে? লাথি দিয়েছে। এবার বুঝেছো?
ও, এবার বুঝছি, আমি একটু দেখি। নিতু হেসে বলে। দেখো। শাপলা নিতুর পেটের উপর হাত রাখলো। বাবু কিক দেওয়ার পর সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলল, হ হ, এই তো বাবু লাথি দিতাছে। এখন মনে হইতাছে আপা ফুলা বাবু হইব। একটু থেমে সে নিতুর পেটে হাত বুলিয়ে বলল, এই যে দুষ্টু, মাইরে এমনে লাথি দিতাছ কেন? মাই কষ্ট পায় না? শান্ত হও, শান্ত হও, চুপ করে শুয়ে থাকো। নিতু শাপলার কথা ধরন শুনে খিলখিল করে হাসতে থাকে। সময় যাচ্ছে তার আপন গতিতে। নিতুর এখন 9 মাস চলছে। তার চলাফেরার বেশ বেগ পেতে হচ্ছে। অবশ্য এতে খুব একটা কষ্ট তাকে করতে হয় না। মমতা বেগম এবং আফরোজা বেগম দেখাশোনা করার জন্য 1 মাস যাবৎ এই বাড়িতেই আছেন। যত্নের কোনো ত্রুটি রাখেনি এই 2 মা। রোজ রোজ 2 বেয়ান গল্প জুড়ে দেয় তাদের নাতনিকে নিয়ে। রাজপুত্র আসবে বাড়িতে। কত শত নাম ভেবে রেখেছে সবাই, কিন্তু এখনো কোনো নাম ফাইনাল করা হয়নি। জিয়ান অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। নিতু খাটের উপর হেলান দিয়ে বসে আছে, তার দৃষ্টি জিয়ানের দিকে। জিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে জিজ্ঞাসা করলো। কিছু বলবে? নিতু মুখ গোমড়া করে বলল, এখনো তো আমাদের ছেলের কোনো নাম রাখা হলো না। জিয়ান হেসে বলল, রাখবই তো, সবাই কত কত নাম রাখছে, একটা না একটা সিলেক্ট তো করাই হবে। সেটা কবে? যেদিন আমার বাবু দুনিয়াতে আসবে সেদিন ওর মুখ দেখার পর যেই নামটা আমার প্রথম মনে আসবে সেই নামটাই রাখবো। বাবুকে কি সবার আগে আপনি কোলে নেবেন? জানি না, সবার আগে আমি তোমাকে দেখব। তুমি সুস্থ আছো কিনা সেটা জানার বেশি জরুরি আমার। যদি দেখেন আমি মারা গেছি? জিয়ানের মুখের রং পাল্টে যায়। সে চোখ মুখ শক্ত করে বলে, তোমার এসব কথা ভালো লাগে না নিতু। আর কতবার বলবো তোমায় এই কথা? কেন এভাবে আমাকে কষ্ট দাও তুমি? নিতু চুপ করে রইল কিছুক্ষণ, এরপর বলল, আচ্ছা সরি, আর বলবো না, একটু কাছে আসেন। জিয়ান কাছে এসে বসল। নিতুর চুলের মাঝে হাত বুলিয়ে বলল, আমি তোমায় হারাতে পারবো না, কেন বোঝো না তুমি? নিতু এবার আর কিছু বলল না, নিঃশব্দে মাথা রাখল জিয়ানের বুকে। মিনিট 5 পর জিয়ান ঘুরে দেখল অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। সে বলল, নিতু, আজকে অফিসে না যাই? নিতু মাথা তুলে বলল, কেন? তোমাকে এভাবে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ইস, ঢং। জিয়ান হেসে নিতুর কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা যাচ্ছি আমি, নিজের খেয়াল রেখো, আল্লাহ হাফিজ। জিয়ান অফিসে যাওয়ার পর নিতুর মা, শাশুড়ি এবং শাপলার সাথে বসে গল্প করছিল। আচার খাওয়ার সময় নিতুর লেবার পেন ওঠে। তৎক্ষণাৎ নিতুকে হাসপাতালে আনা হয়। প্রচণ্ড ব্যথায় সে চিৎকার করে কাঁদছিল এবং বারবার জিয়ানকে দেখার জন্য আর্তনাদ করছিল। আফরোজা বেগম নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, একটু সহ্য কর মা, জিয়ানকে ফোন করেছে তোমার বাবা, ও এখনই আসছে। নিতুর নরমালে ফুটফুটে একটা সুন্দর ছেলে বাবু হয়েছে, ঠিক যেন রাজপুত্র। ডক্টর এবং নার্স বাইরে এসে দেখলেন কারোর মুখে কোনো হাসি নেই, সবার চোখে পানি। ডাক্তার বিস্মিত হয়ে বললেন, আপনারা সবাই কাঁদছেন কেন? পেশেন্ট এবং বেবি দুইজনেই সুস্থ আছে। পাশ থেকে তখন অন্য একটি নার্স এসে ডক্টরের উদ্দেশ্যে মলিন কণ্ঠে বললেন, স্যার, পেশেন্টের হাজবেন্ড হসপিটালে আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই হসপিটালে তাকে আনা হয়েছে। ডক্টর এবং বাকি নার্স কিংকর্তব্য বিমূঢ়। তাদের কথা বলার মতো কোনো ভাষা নেই। ভাগ্য কি এতটাই নির্দয় হতে পারে? সদ্য নবজাতক শিশু যে অল্প কিছুক্ষণ আগে দুনিয়ার আলো দেখল, তার বাবা আর এই দুনিয়ায় নেই। স্ত্রী হয়তো স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। যখন জানবে তার সবচেয়ে কাছের মানুষটাই আর নেই, তখন কি হবে তার? বড্ড অভিমান নিয়ে নিতু বেডে শুয়ে আছে। এই পর্যন্ত কেউ তাকে দেখতে ভিতরে এলো না। সবাই বাবুকে পেয়ে তাকে ভুলে গেছে। সবার কথা বাদ, জিয়ান, সে কি করে এমনটা করতে পারলো?
সকালে কি বলেছিল সব ভুলে গেছে এখন, কিন্তু মন যেন বলছে অন্য কিছু। কোথাও একটা গরমিল আছে, সেটা কি? প্রশ্নের উত্তর পাওয়ার পূর্বেই নার্স বাবুকে এনে নিতুর কোলে দিয়ে বলল, ম্যাম, আপনার ছেলে কি সুন্দর হয়েছে দেখতে। নিতু ছেলেকে কোলে নিয়ে জাগতিক সকল দুঃখই যেন ভুলে গেল। কি আদুরে মুখ, ঠিক যেন জিয়ানের মতোই হয়েছে। নিতু অজস্র চুমু খেলো, বুকের সাথে জড়িয়ে ধরে নার্সকে বলল, আমার কি কেউ নেই এখানে? সবাই আসে ম্যাম, ওনারা কিছু ফর্মালিটি নিয়ে ব্যস্ত আছে তো, তাই আপনার কাছে আসতে পারেনি। আর আমার হাজবেন্ড, সেও ব্যস্ত? নার্স ইতস্তত করে বলল, সে সম্ভবত এখনো আসেনি। সবাই আছে, এখন আপনাকে বিশ্রাম নিতে হবে। বাবু আমার কাছে দিন। নার্সটি অন্য এক নার্সকে ইশারা করলো। সে এসে নিতুকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আপাতত আর কোনো সমাধান নেই তাদের কাছে। এমত অবস্থায় জিয়ানের মৃত্যুর খবর জানানো ঝুঁকিপূর্ণ। শুধু আফসোস এবং কষ্ট এতটুকুই, যেই মানুষটা জীবনের চেয়েও বেশি ভালোবাসত সেই মানুষটাকে শেষবারের মতো দেখতে পাবে না এই হতভাগী নারী। সময়, জীবন এবং নিয়তি যখন নিষ্ঠুর হয় তখন বুঝি শেষটাও দেখিয়ে দেয়। কি নির্মম এই সত্য। পরিশিষ্ট জায়ানের মৃত্যুর খবর পেয়েছে নিতু একদিন পর। জায়ানকে কবর দেওয়া হয়েছে বাড়িতেই। নিতুর অবস্থা পাগল প্রায়। সে কবরের উপর মাথা রেখে চিৎকার করে কাছে আর্তনাদ করে বলছে, বারবার কেন ঠকান আমায়? প্রথমবার ক্ষমা করলেও এবার আর আপনাকে ক্ষমা করব না। তিনজনের একসঙ্গে বাঁচার কথা ছিল, একসাথে স্বপ্ন পূরণ করার কথা ছিল, তাহলে কেন গেলেন আমাকে একা রেখে? কি করে থাকবো আমি আপনাকে ছাড়া? আপনার মতো কে আমাকে আর ভালোবাসবে? আমি তো আমার জীবন্ত লাশ বানিয়ে দিয়ে গেলেন। জীবন্ত লাশ। আমি যে বেঁচে থেকেও বেঁচে নেই। খুব তো রাগ করতেন আমি মরার কথা বললে। আর এখন আপনি কি করলেন? কি করে পারলেন আমায় একবারও ছেড়ে যেতে? আমি তো হাজারবার বলেও যাইনি, আর আপনি একবার না বলেই চলে গেলেন এভাবে আমাকে নিঃস্ব করে। বাবুকে প্রথম কোলে নিয়ে নাম দেওয়ার কথা ছিল না আপনার? কই আপনি তো কেন নাম দিলেন না? আপনি কেন কথা রাখেননি? আপনি মিথ্যেবাদী, মিথ্যেবাদী। নিতুর গলা ভেঙে গেছে কাঁদতে কাঁদতে। তার পাশে বসে রয়েছে সবাই। সবার মাঝে থেকেও সে একা। কেউই তাকে মানাতে পারছে না, সারাতে পারছে না এখান থেকে। কবরের উপর মাথা রেখে নিতু ফুপিয়ে বলে, আপনাকে আমি ভীষণ ভালোবাসি জানেন। কখনো বলা হয়নি, বলা সুযোগটাও দিলেন না আমায়। আপনাকে ছাড়া এমন দ্বিধা নিয়ে আমি বাঁচবো কি করে বলতে পারেন?